নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ শুধুমাত্র আপনাকে আভ্যন্তরীণভাবে সুস্থ করে তোলে তা কিন্তু একদমই নয়। আয়ুর্বেদ চিকিৎসা অত্যন্ত একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে আপনার কিন্তু বাহ্যিক সৌন্দর্যটাকেও ধরে রাখা কিন্তু আয়ুর্বেদ যথাযথভাবে উপকৃত করে থাকে আপনাকে। আর এইরকমই উপকার যারা আপনাদের জন্য সত্যি সত্যি একদম বাস্তবিক জীবনে করে থাকেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ডাক্তারবাবুরা শুধুমাত্র আপনাদের জন্য বিভিন্ন চেম্বারে ছুটে চলেছেন। আমি আপনি কিন্তু কেউই কখনো কাম্য করি না যে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত কোনো রকম শারীরিক অসুস্থতার জন্য মেডিসিন কনজিউম করব। আমরা কিন্তু একদমই চাই না যে আমাদের প্রত্যেক দিনটাই শুরু হোক কোনো মেডিসিন দিয়ে। আমরা কিন্তু প্রত্যেকেই চাই, আমি আপনি প্রত্যেকেই সেটা চাই যে আমাদের প্রাত্যহিক জীবনটা শুরু হোক একটু সুস্থ স্বাভাবিক আর পাঁচজনের মতন, কিন্তু আমরা সেটা কিন্তু করে উঠতে পারি না। কিন্তু এই যে আপনার যে চাওয়া পাওয়া, যা সত্যি সত্যিই আয়ুর্বেদিক পদ্ধতিতে যারা আপনাদেরকে সত্যি সত্যি ফিরিয়ে দিতে পারে আপনাদের সেই চাওয়াটা, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আজকেও আমাদের এই লাইভ ফোন-ইন অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছেন বিভিন্ন চেম্বারে, এবং এত ব্যস্ততার মধ্যেও কিন্তু লাইভে আসতে কখনো ভুলছেন না। তিনি হচ্ছেন এনবিপি ইউনানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই শারীরিক সমস্যা কিন্তু আমাদের বেশি করে দেখা যাচ্ছে মেয়েদের মধ্যে। প্রতিদিন কিন্তু আমাদের এত কাজের স্ট্রেস থাকছে, আমরা কিন্তু একটু একটু করে শারীরিক এবং মানসিকভাবে ক্ষয়ে যাচ্ছি। আমাদের যে হাড় ক্ষয়, একদমই তাই। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন যে মানুষটিকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করে আছেন সেই মানুষটিকে আমরা আমাদের লাইভ ফোনের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব। তিনি হচ্ছেন এনবিপি ইউনানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। ম্যাম, অনেক স্বাগত আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো প্রত্যেকেই কেউ কখনো বলতে পারছি না যে আমরা সুস্থ রয়েছি। 8 থেকে 80 প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা শারীরিক সমস্যা রয়েছে, এবং তার মধ্যে বেশি সমস্যা দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে। খুব অল্প বয়সে আমরা দেখতে পাচ্ছি হাড়জনিত সমস্যা রয়েছে, যাকে বলে অস্টিওপোরোসিস, কিংবা আপনি যাই বলুন না কেন, মানে অস্টিওপোরোসিস থেকে শুরু করে অস্টিওপ্যানিয়া কিংবা অস্টিওফাইট, এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি মেয়েদের ক্ষেত্রেই বেশি দেখা দিচ্ছে। তো যদি দর্শকদের একটু খুলে বলেন এই মানে অসুখটা একটু কি অ্যাকচুয়ালি, মানে এটাকে আমরা সত্যি সত্যি অসুখের পর্যায়ে ফেলতে পারি? দেখুন, অস্টিওপোরোসিস বা অস্টিওফাইটস, অস্টিওপেনিয়া, এগুলো প্রত্যেকটি হচ্ছে আপনার হাড়ের আমাদের যে বিগ বোন যেগুলো রয়েছে বা বিগ জয়েন্ট আমাদের যেগুলো রয়েছে, ধরুন আপনার হাঁটু, আপনার প্যাটেলা বা আপনার ফিমার হিউমারাস বা আপনার রেডিয়াস আলনা, যতগুলো আপনার বড় বড় হাড়গুলো রয়েছে, এই হাড়গুলোর মধ্যে যখন আপনার অস্টিওফাইটস হয় তার মানে হচ্ছে হাড়গুলো আপনার টুকরো টুকরো হয়ে ছোট ছোট হয়ে ভেঙে যাচ্ছে। অস্টিওপোরোসিস মানে আপনার হাড়ের মধ্যে কাঠের মধ্যে ঘুণ লেগে গেলে যেরকম এরকম ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র মতো হয়ে যায়, সেরকম আপনার হাড়ের মধ্যে, আপনার বোনের মধ্যে সেরকম সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র মতো দেখা দিতে থাকে। অস্টিওপেনিয়াতে আপনার হাড় আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে, আপনার ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, আপনার ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি। তো অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, অস্টিওফাইটস তিনটেই কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা সমস্যা। আমরা একটাই জিনিস জানি যে হাড়ের যে কোনো ধরনের ব্যথা হচ্ছে মানে অস্টিও আর্থ্রাইটিস। শুধুমাত্র অস্টিও আর্থ্রাইটিস হলে যে আপনার হাঁটুতে বা আপনার এলবোতে আপনার ব্যথা হবে সেরকম কিন্তু একদমই নয়। আপনার অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া বা অস্টিওফাইটস থেকেও কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে। আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, এগুলো খুব বেশি পরিমাণে দেখা দেয়। মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বেশি, পুরুষদের ক্ষেত্রেও দেখা দেয়। আগে আমরা যেটা দেখতাম যে একটু এজ হওয়ার সাথে সাথে বয়স যখন বাড়ছে তখন এরকম হাড়ের সমস্যা দেখা দিচ্ছে, যে হাড় ক্ষয় পেয়ে যাচ্ছে বা হাড় ফাঁপা হয়ে যাচ্ছে, আপনার ভঙ্গুর হয়ে যাচ্ছে, যে একটু আপনি পড়ে গেলেই আপনার হাড় একদম ভেঙে যাচ্ছে। তো এই সমস্যাগুলো একটু এজেড সময় আগে দেখা দিত। এখন কিন্তু সেটা আমরা কম বয়সের মধ্যেও দেখতে পাচ্ছি। 20-25 বছরের ছেলে মেয়েদের মধ্যে এই সমস্যাটি দেখা যায়। অবশ্যই মেয়েদের মধ্যে একটু বেশি দেখা দেয়। দেখুন, একটা ফিমেল বডির মধ্যে অনেক ডিফিসিয়েন্সি থাকে, সেটা কিন্তু ল্যাক অফ ওদের নিউট্রিশনের জন্য মেইনলি। কারণ ফিমেলরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু নেগলেক্টেড হয় সর্বত্রই, সব জায়গায়, বা নিজেদের ক্ষেত্রে ওরা ভাবে যে আগে আমি ভালোটা সবার জন্য তুলে রাখি, আলাদা করে রাখি, আমার না হলেও চলবে, অল্প হলেও চলবে। কিন্তু এই না হলেও চলবে বা অল্প হলেও চলবে, এটাই কিন্তু আপনার বডির মধ্যে অনেক ধরনের নিউট্রিশনাল ভ্যালুটাকে কমিয়ে দেয়, ডিফিসিয়েন্সি তৈরি হয়। শুধু হাড়ের নয়, আরো অন্যান্য
অন্যান্য সমস্যাও তৈরি হতে থাকে। তো পরবর্তী সময় গিয়ে আমি ক্যালসিয়ামের মেডিসিন খাবো বা সাপ্লিমেন্ট খাবো, ভিটামিন ডি মেডিসিন খাবো, সাপ্লিমেন্ট খাবো, এই চিন্তাধারাটাকে বাদ দিন। প্রথম থেকে ইনিশিয়াল থেকেই শুরু করুন যে আপনার খাদ্য তালিকার মধ্যে ক্যালসিয়াম জাতীয় খাবার থাকবে, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার থাকবে, ভিটামিন বি12 বা বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার থাকবে। এটা আগে থেকেই কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তখন কিন্তু প্রত্যেকটা এভাবেই এটাই বোঝাচ্ছেন যে আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আমরা কি করে আগামী জীবনটা একটু পরবর্তীভাবেই সুন্দরভাবে কাটাতে পারবো। আর একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একজন বন্ধু উপস্থিত আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার। নমস্কার। অমজিৎ দাস বলছিলাম। হ্যাঁ বলুন। আমার এজ হচ্ছে 42। আমি আমার ঘুমের সমস্যা, ঘুম আসতে চায় না। আচ্ছা, এটা কতদিনের সমস্যা? প্রায় 4-5 বছর। আমি এমনি আদালত ডাক্তার, অন্য ডাক্তার দেখিয়েছিলাম, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাইনি। ওষুধ খাচ্ছিলাম, তা ওই যতক্ষণ ওষুধ ততক্ষণই ঘুম, কিন্তু তারপরে দেখেছে। আচ্ছা শুনুন ম্যাম বলছি। আচ্ছা, আপনার রাত জেগে কোনো কাজ করতে হয়? আগে করতাম, বছর 2-4 ধরে করছি না, কিন্তু তবু যে আমি খাওয়া দাওয়া করে 11:30 চলে গেলে 12টা পর্যন্ত শুয়ে পড়ছি, ঘুম আসছে না। 3-4টে বেজে যায়, তবু ঘুম আসছে না। পরের দিন যে ঘুম না হওয়ার ক্লান্তি, তাও কিন্তু আমার সেটা হচ্ছে না। তো আপনি তাহলে এতে ইউজ টু হয়ে গেছেন না ঘুমিয়ে। দেখুন, বেসিক্যালি ঘুমও আমাদের শরীরের জন্য প্রয়োজন রয়েছে। সেটা আপনার ওভারঅল ডেভেলপমেন্টে সাহায্য করে, আপনার ইমিউনিটি বুস্ট আপে আপনাকে সাহায্য করে। ঘুমের খুবই দরকার রয়েছে। আপনি 12টায় ঘুমোতে যাচ্ছেন, দ্যাট ইজ টু লেট। চেষ্টা করুন আরেকটু আগে ঘুমানোর। আর অ্যাটলিস্ট আপনার ডিনার করার 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি শুতে যাবেন। ওই 1-1.5 ঘন্টার মধ্যে আপনি টিভি দেখা বা কম্পিউটার ল্যাপটপ ইউজ করা, মোবাইল ঘাটাঘাটি করা, এগুলো করবেন না। প্রয়োজন হলে আপনি গল্পের বই পড়ুন, সেটা আপনার ঘুমের জন্য ভালো হবে। কারণ আপনি স্ক্রিন টাইম যদি না কমান ঘুমের আগে, আপনি যখন শুতে যাবেন, আপনি হয়তো চোখ বন্ধ করে শুয়ে আছেন, কিন্তু আপনার ব্রেন কিন্তু সেই কাজটা এখনো করে যাচ্ছে। সাপোজ আপনি টিভিতে কোনো মুভি দেখছেন বা কোনো সিরিয়াল দেখছেন, বা আপনি কোনো ওয়েব সিরিজ দেখছেন, বা আপনি গেম খেলছেন, সেগুলো আপনার ব্রেন কিন্তু তখনও রিকল করে যাচ্ছে, সেটা কিন্তু প্রসেসিং এর মধ্যে রয়েছে। তো তার জন্য আপনার ঘুম আসতে দেরি হবে। আপনি 12টায় শুয়ে যদি 3টে-4টের সময় আপনার ঘুম আসে, তো সেটা একদমই ঠিক নয়। আমি বলবো আপনার খাওয়া দাওয়াটাকে একটু তাড়াতাড়ি করুন, তার 1-1.5 ঘন্টা পরে আপনি শুতে যাবেন। 1-1.5 ঘন্টার মধ্যে স্ক্রিন টাইমটাকে কমিয়ে দিন। একটু মেডিটেশন করবেন আপনি অবশ্যই, সেটা রাতে যখন শুতে যাচ্ছেন তখন একটু ধ্যান করা বা মেডিটেশন করা সেটা করুন। সকালে ঘুম থেকে উঠে আরেকবার আপনি এরকম মেডিটেশন করবেন। মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হবেন না। আপনার বয়স এরকমও নেই যে আপনাকে এখন ঘুমের ওষুধ খেয়ে আপনাকে ঘুমোতে হবে, কারণ এই মেডিসিনগুলো আস্তে আস্তে আপনার নার্ভকে নষ্ট করে দিতে পারে। তো ঘুমের মেডিসিনের উপর আপনি ডিপেন্ডেন্ট না হয়ে চেষ্টা করুন এইরকম ভাবে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করার জন্য। আচ্ছা, না আমি আপনাদের সাথে যোগাযোগ করতে চাই, কিভাবে কিভাবে করবো? হ্যাঁ, আপনি টিভি স্ক্রিনে দেখুন, আমরা সমস্তটা আপনাকে জানিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই ডায়াল করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। নাম্বারটা আরেকবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 9830235527 অথবা 37 নাম্বারে। এটাই হচ্ছে আপনাদের হেল্পলাইন নাম্বার। আপনাদের যাবতীয় যে কোনো রকম তথ্য যদি আপনাদের জানতে হয় তাহলে কিন্তু অবিলম্বে এই যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবু কোন ক্লিনিকে আপনারা পাবেন, কোন ডাক্তারবাবুকে কখন পাবেন, কোন সময় পাবেন, যাবতীয় আপনাদের যা কিছু জিজ্ঞাসা রয়েছে, এই যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে এই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যেই আমাদের মধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি গর্বিত বলছি। আমার মেয়ের সম্বন্ধে একটু সমস্যার জন্য আমি জানতে চাই ম্যাডামের কাছে। আচ্ছা, আগে আপনার মেয়ের নামটা বলবেন এবং বয়সটা বলবেন। মেয়ের নাম দেবাঙ্কনা দত্ত, হুম, বয়স 26+27 পড়ে। আচ্ছা, এবার বলুন কি শারীরিক সমস্যা আপনার মেয়ের? ওর ক্লাস 11-12 যখন তখন শিশুদের সমস্যা ছিল। এই সমস্যা আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাওয়ার পরে ও খুব ইরিটেশন হচ্ছে। যে ওষুধটা দিয়েছিল সে খুব রাত অল্পতে রেখে যেত, এইসব ইরিটেশন ভাব। তারপরে মোটামুটি সব কিন্তু হঠাৎ এই মাসেই দেখলাম ওর অল্প অল্প হচ্ছে। তারপরে একটু বিরক্তি ভাব শরীরে, মুখের মধ্যে একটু গোটা গোটা ধরনের, সামনে বিয়ে আছে ওর। আচ্ছা, এটা কতদিনের শারীরিক সমস্যা আপনার মেয়ের?
ধরুন 7-8 বছর কমে গেছিল। হ্যাঁ, আচ্ছা শুনুন ম্যাম বলছি। হ্যাঁ, আচ্ছা, আপনি যে বললেন যে ওর 11-12 যখন ছিল তখন ওর পিসিওডির প্রবলেম ছিল, তো সেটা আপনি তারপর আবার রিপোর্ট করিয়েছিলেন মেডিসিন খাওয়ানোর পর? আবার রিপোর্ট করে দেখেছিলেন যে এবার ঠিক আছে কিনা? তখন ডাক্তার বলেছিলেন 1-1.5 বছর পরে যে ওষুধটা কন্টিনিউ করতে হবে না, ঠিক ছিল, যার জন্য রিপোর্টটা ঠিক করানো হয়নি ম্যাডাম। আচ্ছা, দেখুন প্রথমত তো ভুলটা আপনাদের সেখানেই। ডাক্তারবাবু আপনাকে বলে দিল যে মেডিসিনের একটা কোর্স, সেটা আপনি খাবেন, তারপর আর দরকার হবে না, নর্মাল হয়ে যাবে। তো উনি তো বাইরে থেকে তো আর উনি দেখতে পাবে না যে ওনার ওভারিন, আপনার মেয়ের ওভারির সিস্ট গুলো কমলো না বাড়লো না কি অবস্থায় রয়েছে। রিপোর্ট করার প্রয়োজন ছিল। যাই হোক, আপনি রিপোর্ট করাননি, আপনার ভুল আমি বলবো না, কারণ আপনাকে আপনার ডক্টর এরকম ভাবে আপনাকে গাইড করেছে। তো আমি বলবো যে আপাতত আপনার যেহেতু আপনি বলেন যে সামনে ওর একটা বিয়ের ব্যাপার রয়েছে, একটুখানি আপনি কষ্ট করে একটা ইউএসজি রিপোর্ট ওর করান। কারণ যদি দেখুন পিসিওডি ওকে যখন মেডিসিন দেওয়া হয়েছিল, আপনি বললেন যে তখন ওর বিহেভিয়ারাল চেঞ্জেস চলে এসেছিল। কেন এসছে সেটাও বোঝার চেষ্টা করবেন। যেই মেডিসিন গুলো দেওয়া হয়েছিল সেগুলো হরমোনাল মেডিসিন, হরমোনাল মেডিসিন দিয়ে এগুলো খাওয়ার পরে খুব মানে থেকে যেত। এক্স্যাক্টলি, কারণ বাইরে থেকে হরমোন দেওয়া হচ্ছে, আমাদের বডি নিজের থেকে হরমোন প্রডিউস করে, সেটা ওর কম হচ্ছিল বলে ওর সিস্টের সমস্যা দেখা দিয়েছে। এবার বাইরে থেকে হরমোন দিয়ে সিস্টটাকে ঠিক করার চেষ্টা করা হয়েছে। তখন ওর যথেষ্ট কম বয়স, তখনই হরমোনাল মেডিকেশন গুলো শুরু করার কোনো প্রয়োজনই ছিল না। বিফোর 18 ইয়ার্স বা 21 ইয়ার্স কোনো ধরনের হরমোনাল মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক সময় সেটা সেলফ রিপেয়ারও হয়ে যায় যদি তখন সে তার ডায়েট মেনটেন করতো বা ওর একটু এক্সারসাইজ অ্যাক্টিভিটি এগুলো যদি বাড়িয়ে দিত, মোটামুটি ওটা ওর ন্যাচারালি ওটা ঠিক হয়ে যেত। যাই হোক, তখনই হরমোনাল মেডিসিন দেওয়া হয়েছে। ওর বসে থাকতো, এইটার বসে একদম বসে কাজ, হাঁটা চলার একটু অল্পতে দেখার যে ভীষণই হাঁটতে চলতে অপছন্দ করে। থাইরয়েডের পরীক্ষা করিয়েছেন? যায়, অফিসে বাড়িতে আসে, মানে একটু হাঁটা খুব কমই হয়। থাইরয়েডের টেস্ট করা হয়েছে কি ওর? হ্যাঁ, থাইরয়েড নেই। থাইরয়েড নেই। আর বডি ওয়েট কি বেড়ে যাচ্ছে? বডি ওয়েট, ওর বয়স 27 প্লাস, ওর ওয়েট হলো প্রায় 68 এর কাছাকাছি। তাহলে মোরলেস ঠিকই আছে। দেখুন মোটামুটি 60 থেকে 65 অবধি থাকবে। যেটুকু রয়েছে সেটাও একটু এক্সারসাইজ একটু যদি করে, একটু ডায়েটটাকে মেনটেন করে ঠিক হয়ে যাবে। আপাতত আপনার যেটা করণীয়, আপনি আগে একটা ইউএসজি রিপোর্ট করান, কারণ অনেকটা গন্ডগোল অলরেডি আগে হয়ে গেছে। তো যে মেডিসিন গুলো চলছিল সেরকম নয় যে আর ভবিষ্যতে গিয়ে ওর সিস্ট হবে না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আবার ওর সিস্ট হতে পারে, যার জন্য ওর পিরিয়ডস এর সমস্যা আবার শুরু হচ্ছে। তার থেকে এই যে ওর আবার ধরুন মুড সুইং হবে, একটু সেটা। হ্যাঁ, তো সেটা ওর অ্যামেনিরিয়ার সমস্যা হচ্ছে, সেটাও একটা। আর মুখে গোটা গোটা, আমি বললাম যে ও ডার্মাটোলজিস্ট দেখানোর জন্য করবো, আমি তো উপরটা পরিষ্কার করে লাভ হবে না, প্রথমে ডার্মাটোলজিস্ট দেখা আগে, তারপরে। এটা কি ঠিক নাকি? একদমই ঠিক, কারণ দেখুন ও হয়তো কেমিক্যাল পিলিং দিয়ে বা কোনো মেডিসিন দিয়ে মুখের সমস্যাগুলোকে ঠিক করে দেবে, কিন্তু যদি ওর পিসিওডি প্রবলেম থাকে সেটা বারে বারে বলেছি যে উপরেটা প্রলেপটা ঠিক করলে হবে না, ভিতরের থেকে ঠিক করতে হবে। এটা কিরকম কতদিন সময় লাগে মোটামুটি হওয়ার? দেখুন মা, আমি রিপোর্ট না দেখে আমি আপনাকে কোনো ধরনের কোনো কথা এখান থেকে আমি বসে বলবো না। হতে পারে ওর চকলেট সিস্ট হয়ে আছে। চকলেট সিস্ট যদি হয় সেটা কিন্তু খুব একটু টাইম লাগতে পারে, ওটা একটু ক্রিটিক্যাল হতে পারে। যদি ওর ক্রিস্টাল সিস্ট হয় বা যদি স্মল পলিপস টাইপের থাকে বা ফলিকল থাকে, সেগুলো ওর 1 মাসের মধ্যে ওর ঠিক হয়ে যাবে। কিন্তু যদি চকলেট সিস্ট হয়ে যায় বা মাল্টিপল সিস্ট যদি হয়, সেখানে কিন্তু একটু সময় দিতে হবে। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আপনি যদি আমাদের কাছে ট্রিটমেন্ট করান, এই সমস্যাটা দ্বিতীয়বার ওর শরীরের মধ্যে আর আসবে না। আর আফটার ওর লাইফ যেটা, সেটা আরো স্মুথ ওর হতে পারে। এই যে পিরিয়ডস এর প্রবলেম আর বারে বারে ওর মধ্যে আসবে না, কারণ আপনি বলছেন যে ওর এখন 27 ইয়ার্স, 8 বছর আগে একবার হয়েছিল, এখন আবার হচ্ছে। অ্যাটলিস্ট আমরা যে ট্রিটমেন্ট করব সেটা দ্বিতীয়বার ওর মধ্যে আর আসবে না। একটুখানি ওর যেটা করণীয় এখন আছে, একটু খাবারের মধ্যে ডায়েরির প্রোডাক্টগুলোকে বাদ দিতে হবে। প্যাকেটের দুধ, দই, পনির এগুলোকে বাদ দিতে হবে। চিপস খাওয়া, বাইরের রোল, চাউমিন খাওয়া এগুলোকে বাদ দিতে হবে। প্রত্যেক দিন আধা ঘন্টা সময় বার করে একটু যোগা, প্রাণায়াম, এক্সারসাইজ এগুলো একটু করতে হবে। ওর যা বয়স, ও এখন ফিটনেস ফ্রিক হওয়া প্রয়োজন। যেহেতু সামনে আবার বিয়ে আছে, ওকে একটু আলাদাভাবে কনসাস ও নিশ্চয়ই রয়েছে, তো আরেকটু ওকে জাস্ট পুশ করতে হবে।
আপনি একটু যোগাযোগ করবেন আমাদের হেল্পলাইন নাম্বারে। যে চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে আপনি সেখানে এসে দেখা করতে পারেন। বাট আসার আগে আমি বলবো একটু ইউএসজি রিপোর্টটা আপনি করিয়ে নেবেন, আলট্রাসাউন্ডটা করে নেবেন, তাহলে একদম ক্লিয়ার থাকবে আমাদের কাছে। কারণ কোনোটাও নিয়ে আসবো, রিসেন্ট একদম 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 দেখতে গেলে আমাদের কাছে সময় কম। আমি যে- আপনাদের ওখানকারই পেশেন্ট, আমি বিশ্বনাথ একটা আচ্ছা দেখি। আচ্ছা, তাহলে তো আপনি সবটাই জানেন কিভাবে কি করতে হবে। একটুখানি আপনি ইউএসজি রিপোর্টটা করে আপনি একবার যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। শারীরিক সমস্যা মানুষের কিন্তু থাকতেই পারে, কিন্তু সেই সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু একদমই চলবে না। যদি সত্যি সত্যি চান নিজেকে একটু সুন্দর স্বাভাবিক জীবনযাপন দেবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যাতে আপনি আয়ুর্বেদকে সাথে নিয়ে আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদিক পদ্ধতিতেই আগামী জীবনটা সুস্থ স্বাভাবিকভাবে কাটান। ম্যাম, এই ফোনটা থ্রুতেই একটু জিজ্ঞেস করবো যে এখনকার দিনে পিসিওডির সমস্যা কিন্তু ম্যাক্সিমাম মহিলাদের মধ্যেই দেখা দিচ্ছে, তো আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো। আর একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আমার আপনার বয়স? কদিন ধরে খুব সর্দি কাশি হচ্ছে, তো গলাটা খুসখুস করছে, কাশতে গেলে কষ্ট হচ্ছে, আর বুকে পেটে সব জায়গায় ব্যথা হচ্ছে। এটা কি করলে কমবে? আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন ম্যাডাম। 29 বছর বয়স। 29 বছর। কতদিন ধরে সমস্যাটা হচ্ছে আপনার? 5-6 দিন ধরে হচ্ছে। 5-6 দিন ধরে। আচ্ছা আচ্ছা, শুনুন, এই সমস্যাটা কি আপনার? নাকে সর্দি হচ্ছে না, গলাতে কম উঠছে না, কিছু হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এই যে আপনার এই সমস্যাটা, এটা কি এইবারই হলো না প্রত্যেক বছরই সময় হয় বা শীতকালে হয়? এইবারই হলো। এইবারই হয়েছে। হলো। তাহলে তো আমি বলবো আপনার চিন্তার কোনো কারণ নেই। একটুখানি আপনি গরম জলের ভাপ নিন, একটা বাটিতে জল গরম করে তার মধ্যে একটা কর্পূর দিয়ে ওই জলটার ভাপ নেবেন। স্টিম ইনহেলেশন আমরা যেটাকে বলি, ম্যাডাম, সবুজ একটা ওষুধ আছে, সেটা দিয়েও আপনি করতে পারেন। কার্বল প্লাস সেটা দিয়েও আপনি করতে পারেন, বা আপনি কর্পূর দিয়েও করতে পারেন। যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আপনি করুন। আপনি নাক দিয়েও আপনি ধোঁয়াটা নেবেন, আপনি মুখ দিয়েও সেই ধোঁয়াটা নেবেন, এটা আপনি করবেন। আর গরম জলে চান করবেন। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে 6টা থেকে 7টা মতো তুলসী পাতা চিবিয়ে খান। আপনার ইমিউনিটি পাওয়ারটা একটু কম, একটু উইক রয়েছে এখন, যার জন্য আপনার ধরুন এই প্রবলেম গুলো হচ্ছে। গার্গল করুন আপনি, একটু গরম জল করে তার মধ্যে একটুখানি নুন দিয়ে, যে খাবার লবণ আমরা ব্যবহার করি, গার্গল করুন আপনি। তাহলে এই যে বলছেন না যে আপনার নাক দিয়েও সর্দি বেরোচ্ছে না, আপনার কফ বেরোচ্ছে না। পেপারও নিচ্ছি। আচ্ছা, তারপরও আপনার ঠিক হচ্ছে না? না আর আপনার কাশির সাথে কফ বেরোচ্ছে? না, কিছু বেরোচ্ছে না ম্যাডাম। বেশ, তাহলে আপনার যদি এগুলো করার পরও যদি আপনার সমস্যার সমাধান যদি আপনার মনে হয় যে হচ্ছে না, তাহলে একটু বলবো যে একটু চেম্বারে এসে দেখা করবেন। তাহলে আপনার একটুখানি আইজি রিপোর্ট, সিবিসি রিপোর্ট এগুলো করার দরকার রয়েছে। তো আপনার ব্যারাকপুর থেকে আমার মনে হয় মধ্যমগ্রাম চেম্বার কাছাকাছি হতে পারে। মধু এগুলো দিয়ে, লবঙ্গ এগুলো দিয়ে আমি সিরাপ করে বাড়িতে খাচ্ছি, সারা সিরাপ খাচ্ছি। হ্যাঁ, সেটা আপনি খান, কোনো অসুবিধা নেই। যদি বাসক পাতা অ্যাভেলেবেল থাকে আপনার কাছাকাছি, আপনি বাসক পাতার রস একটু খেতে পারেন, বেশি নয়, হাফ কাপের মতো বাসক পাতার রস প্রত্যেকদিন সকালে আপনি খেতে পারেন। দেখুন, এটা করে যদি আপনার ঠিক হয় ভালো, নয়তো মধ্যমগ্রাম আমাদের সোমবার আর শুক্রবার চেম্বার হয়, আপনি এসে একটু দেখা করতে পারেন। আপনার যা সমস্যা রয়েছে সেই হিসাবে আমরা আপনাকে ট্রিটমেন্টটা দিতে পারবো। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আপনারা মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন হেড অফিস এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তাছাড়া কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর। হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে কিন্তু আপনারা হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে,
কোচবিহারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও গৌহাটিতে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র আপনাদের জন্যই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন গ্রাম থেকে শহরে, শহর থেকে জেলার প্রত্যেকটা চেম্বারে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্লিনিকে কিন্তু শুধুমাত্র আপনাদের ভালোর জন্যই কিন্তু ডাক্তারবাবুরা থাকছেন। আপনারা যাতে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আয়ুর্বেদকে ভালোবেসে আগামী পরবর্তী জীবনটা একটু সুন্দরভাবে কাটাতে পারেন, তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সাথে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। ম্যাম, আমরা যে আলোচনাতে ছিলাম আর কি পিসিওডি সমস্যাজনিত এটা যে কারণ, মানে এটা তো মেয়েদের মধ্যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, তো এটার কারণটা যদি একটু বলেন যে কেন বেশি মাত্রা এখনকার দিনে দেখা যাচ্ছে। দেখুন, পিসিওডি হওয়ার পেছনে প্রথমত যেটা ইম্পর্টেন্ট, আমাদের বডির মধ্যে যে আমাদের হরমোন রয়েছে, এই হরমোনের জন্যই কিন্তু আমাদের পিরিয়ডসটা হয়। এইবার যদি সেই হরমোন যদি আমাদের সঠিকভাবে যদি বডিতে কাজ না করে, সেখানে আপনার ওভারির মধ্যে গিয়ে সিস্ট বা ফলিকল, টিউমার, পলিপ, মায়োমা, ফাইব্রয়েড এগুলোর উৎপত্তি কিন্তু হতে থাকে। যার জন্য যে একটু আগে যে ফোন করেছিলেন উনি, আমি ওনাকে এটাই বললাম আর উনিও সেটাই বললো যে হরমোনাল মেডিসিন ওর চলছিল, কারণ বাইরে থেকে হরমোন দিতে হচ্ছে, আপনার বডি সেই হরমোন রিলিজ করতে পারছে না, তার জন্য বাইরে থেকে হরমোন দিতে হচ্ছে। তো সম্পূর্ণ এটি একটি আপনার হরমোনের সমস্যার জন্য হচ্ছে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমাদের ডায়েট বা আমাদের নিউট্রিশন। এই যে এখন বাইরে খাওয়া দাওয়ার একটা ফ্যাশন এখন প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, প্রচুর এত দোকান, প্রত্যেকটা পাড়ায় একটা করে দোকান, বা এই যে প্যাকেট জাতীয় খাবার, রেডি টু কুক, রেডি টু ইট যে খাবারগুলো রয়েছে, এখন অনেকেই এই খাবারগুলো ইজির জন্য কনজাম করছে, সেখান থেকেও কিন্তু এই পিসিওডি সমস্যা আসতে পারে। বা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এখন প্রত্যেকেরই একটা সেডেন্টারিক লাইফস্টাইল, অফিসে কাজ করছে বা ডেস্ক জব রয়েছে, সেরকম ভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, অফিসের গাড়িতে যাতায়াত হচ্ছে বা লিফটে যাতায়াত করছে, সিঁড়ির ব্যবহার করছে, তো এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে আমাদের কম হচ্ছে, সেখান থেকেও কিন্তু আপনার এই হরমোনের ইমব্যালেন্স শরীরে আপনার আসতে পারে, সেখান থেকে পিসিওডির মতো সমস্যা হতে পারে। আমরা একটা বিস্তারিত আলোচনা আসবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি নদিয়া থেকে অজয় দাস বলছি। আচ্ছা, নদিয়া থেকে বলুন অজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা? আমার বয়স হচ্ছে 27+। আর সমস্যা হচ্ছে যে আমার মানে বমি ভাব লাগে আর মাথা যন্ত্রণা করে। আচ্ছা, আপনার এই যে শারীরিক সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় হয়ে গেল 14 থেকে 15 দিন। 14 থেকে 15 দিন। আচ্ছা, আপনি শুনুন, ম্যাম বলছেন। আচ্ছা, আপনার মাথাটা ভার লাগে বললেন, আরেকটা কি সমস্যা হয় আপনার? আর বমি ভাব লাগে, মানে আমার খেতে ইচ্ছা করে না। খাবার খেতে ইচ্ছে করে না? হ্যাঁ। আচ্ছা, মানে খিদেটা আপনার কম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো গ্যাস অম্বলের আপনার সমস্যা রয়েছে বা আপনার? গ্যাস অম্বল তো আছে। আচ্ছা, প্রত্যেকদিন সকালবেলা আপনার স্টুলটা ক্লিয়ার হয়? হ্যাঁ, মাঝে মাঝে হয়। মাঝে মাঝে হয়। তো দেখুন, প্রথমত তো আপনাকে যেটা করতে হবে, আপনার স্টুলটা যাতে প্রত্যেকদিন ক্লিয়ার হয় সেদিকে আপনাকে নজর রাখতে হবে। যদি পরিষ্কার হয় তখন আপনার এই গ্যাস অম্বলের সমস্যাটা থাকবে না। গ্যাস অম্বলের সমস্যা না থাকলে আপনার খাওয়া দাওয়ার যেটা রুচিটা আপনার নেই, সেটাও আপনার চলে আসবে। তো একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখন থেকেই ইসুদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন। লেবু জাতীয় ফল আপনি খাবেন, সেটা আপনার জন্য ভালো। আপনি মুসাম্বি লেবু খান, এখন হয়তো লাস্ট একদম কমলা লেবু কিছুদিন আর পাবেন, কমলা লেবু আপনি খান, সেটা আপনার জন্য ভালো। একদিন ছাড়া ছাড়া আপনি একটু ডাবের জল খান বা আখের রস খান, একটু টক দই দিয়ে ঘোল তৈরি করে আপনি খান। এই জিনিসগুলো আপনি একটু করুন, আপনার দেখবেন খাওয়া দাওয়াটা প্রপারলি আপনার ডাইজেস্ট হচ্ছে, গ্যাস অম্বল হচ্ছে না, স্টুলটাও আপনার ক্লিয়ার হচ্ছে। ফাইবার জাতীয় খাবার, মানে আঁশযুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন থাকতে হবে। তার জন্য কোনো না কোনো শাক, সিজনে যেই সময় যেই শাক হচ্ছে সেটা আপনি খান। শাক আপনাকে প্রত্যেকদিন কোনো না কোনো একটা খেতে হবে। খাবার খাওয়ার সময় ভালো করে চিবিয়ে আপনি খাবেন।
তাড়াতাড়ি না চিবিয়ে অর্ধেক চিবিয়ে গিলে খেয়ে নিলাম, সেরকমটা করবেন না। আমার মনে হয় এইটুকুর মধ্যে থাকলেই আপনার যা সমস্যা আপনি বললেন সেগুলো আপনার ঠিক হয়ে যাবে। এর জন্য আমার মনে হয় কোনো মেডিসিনের প্রয়োজন নেই আপনার। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখুন, মানে আমরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আপনি এবং আপনার প্রিয়জন যাতে একটু সুস্থ স্বাভাবিক জীবন ব্যয় করতে পারেন, এবং তার জন্য কিন্তু আয়ুর্বেদ অত্যন্ত একটি প্রাকৃতিক উপায় তৈরি, একটা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু বিনা কাটাছেঁড়ার মধ্যে দিয়ে, বিনা অপারেশন সার্জারির মধ্যে দিয়ে আপনি সুস্থ স্বাভাবিক জীবন লিড করতে পারেন, যাতে আগামী দিনগুলো আপনি সুন্দরভাবে কাটাতে পারেন। আর তার জন্যই কিন্তু আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। প্রত্যেকটা মুহূর্তে ওনারা যখনই লাইভে আসছেন তখনই কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছেন আপনারা আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে, আয়ুর্বেদকে ভালোবেসে কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবেন। ম্যাম, আমরা যে আলোচনাতে ছিলাম আর কি, হাড়জনিত সমস্যা, এটার কি চিকিৎসা রয়েছে যদি একটু বলেন আর কি এনবিবিতে? দেখুন, চিকিৎসা তো অবশ্যই রয়েছে, তবে আমি এইটা আপনাকে বলবো না যে যেটা আপনার ক্ষয় পেয়ে গেছে বা যেগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে সেটা এসে আবার জোড়া লেগে যাবে, বা আপনার যেটা ক্ষয় পেয়ে গেছে সেটা আমি ফিরিয়ে দিতে পারবো, এইটা কিন্তু সম্ভব নয়। তবে এর থেকে বেশি যাতে ক্ষয় না পেয়ে যায় বা এর থেকে বেশি যাতে ফাঁপা না হয়ে যায় আপনার হাড়টা, বা হাড় যাতে না ভাঙে, এই জায়গাতে আমি আপনার চিকিৎসাটা করতে পারি। তার জন্য আমাদের যেরকম পঞ্চকর্মা থেরাপি রয়েছে সেরকম আমাদের ওরাল মেডিকেশনও রয়েছে। মোটামুটি ওরাল মেডিকেশনের মতো থাকলেই সমস্যার সমাধান আপনার হয়ে যাবে। খুব যদি সিভিয়ার কেস হয় যে আপনার অস্টিও আর্থ্রাইটিসের পাশাপাশি আপনার অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস, অস্টিওফাইটস এই প্রবলেম রয়েছে, তখন আমরা থেরাপির জন্য চিন্তা ভাবনা করব। দেখুন, মেডিসিন, সাপ্লিমেন্ট, থেরাপি এগুলো আমি বলবো সব পরে। আগে যেটা সেটা হচ্ছে আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে ক্যালসিয়াম রিচ খাবার যেগুলো রয়েছে, দুধ রয়েছে, ছোট মাছ তার যে কাটা সেটা রয়েছে, বা আপনার চিজ রয়েছে, পনির রয়েছে, টক দই রয়েছে, এই খাবারগুলোকে আপনার রোজ খাদ্য তালিকার মধ্যে অ্যাড করুন। পরবর্তী সময় এই রোগগুলো আপনার আসবে না। তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না যে আমি কি সাপ্লিমেন্ট খাবো, কি মেডিসিন খাবো, কি ট্রিটমেন্ট করব, কোন ডাক্তারকে দেখাবো, এই চিন্তাগুলো আপনাকে অ্যাটলিস্ট এখন করতে হবে না। আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদের হাত ধরে এবং আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্টের মাধ্যমে মানুষদের সত্যি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। আমার নাম শ্রী প্রসেনজিৎ মুখার্জি। আমার বাড়ি হচ্ছে মেচগ্রাম মোড়, উত্তর মেচগ্রামে। আমি ওখান থেকে এসেছি। তো আমার একটু পোস্টের সমস্যা ছিল, মানে টয়লেট করার সময় কিনা একটু একটু মানে আটকে যেত বা একটু ঘন ঘন যেতে হতো। তারপরে আমি নিজে একটা ইউএসজি করিয়েছিলাম। করিয়ে তারপরে আমি অন্যান্য ডাক্তারদের দেখিয়েছিলাম, তো অতটা কিছুটা ইমপ্রুভ হয়নি। তারপরে আমি টিভির প্রোগ্রাম দেখলাম এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে, ডক্টর বি শর্মা, ওনার প্রোগ্রাম প্রায় দেখতাম, এবং আরো অন্যান্য ডাক্তারদের আমি প্রোগ্রাম দেখেছি আমাদের ইউবিআই আর কি। তো এনবিপি আর কি। তো সেই হিসাবে তখন আমি এখানেই এলাম। মেচেদাতে আমাদের চেম্বার আছে। তো ম্যাডাম দেখলেন আমাকে, বা ডাক্তারবাবু ছিলেন, ডাক্তারবাবু দেখেছেন। দেখে তারপরে আমাকে 15 দিনের ওষুধ দিল এবং কিছু রিপোর্ট করতে দিয়েছিল। তারপরে আমি ওষুধ খেলাম আর রিপোর্টও করলাম। করে 15 দিন পরে আমি এলাম। আসার পর দেখা গেল আমার পিএসএটা কিনা অনেকটা বেড়ে গেছে, মানে ওটা আস্তে আস্তে আরেকটু বাড়লে ক্যান্সারের দিকেই চলে যাচ্ছিল। তারপরে ডাক্তারবাবু অনেক চিন্তা করলেন যে হ্যাঁ সত্যি তো এটা একটু বেড়ে যাচ্ছে, তাহলে কি করা যায়। তো চিন্তা করার পর ওনারা আমাকে ওষুধ দিলেন। তো আমি সেই মেডিসিনগুলো খেতে শুরু করলাম। তারপরে আমি ঠিক 3 মাস আমি চিকিৎসা করাচ্ছি। তো 15 দিন আগে আমাকে আবার ওই রিপোর্টগুলো করতে দিয়েছিলেন আর কি, পিএসএ রিপোর্টটা। তো আমি পিএসএ রিপোর্টটা আবার সেরকম আমাদের কথা অনুযায়ী করলাম। তো তাতে দেখা গেল আমার পিএসএটা একেবারে নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, তো এইগুলো ব্যাপার। এখন আমার যা ট্রিটমেন্টটা চলছে, ওই পোস্টেড গ্ল্যান্ডটা, ওটাও বলেছে কমে যাবে, কোনো চিন্তা নেই। আর যে ইনফেকশনটা আছে ওটাও ভালো হয়ে যাবে। এই হলো। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান।
দেখুন, আয়ুর্বেদ শুধুমাত্র যে আপনাকে মানসিকভাবে সুস্থ করে তোলে তা কিন্তু একদমই নয়, আপনাকে শারীরিক এবং আধ্যাত্মিকভাবেও কিন্তু সুস্থ করে তোলে। আয়ুর্বেদ অত্যন্ত একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যেটা অনেক পুরনো, প্রাচীন, প্রায় 5,000 বছরের চিকিৎসা পদ্ধতি, এবং যে পদ্ধতির মধ্যে দিয়ে আপনি সত্যি সত্যি কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। আমরা কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু বিভিন্ন রকম, এই যে আমাদের যে এত রকম কাজের ট্রেস, মানে 8 থেকে 80 এখন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই এই যে একটা কাজের ট্রেস, তার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত একটু একটু করে ভেতর থেকে ক্ষয় হতে শুরু করেছি, এবং এই ক্ষয় যে কতটা ভয়ঙ্কর আমরা কিন্তু নিজেও বুঝতে পারছি না। আমরা কিন্তু খুব সামান্য কারণে আজকালকার দিনে দাঁড়িয়ে কিন্তু কোনো একটা মেডিসিন কনজিউম করে নিলাম, সেটা হয়তো ক্ষণিকের জন্য আপনার জীবনে ঠিক হয়ে গেল, কিন্তু আগামী দিনে দেখা যাচ্ছে সেটা হয়তো খুব বড় আকার ধারণ করছে, যেটা থেকে বেরিয়ে আসা আপনার পক্ষে কিন্তু একদমই সম্ভব হচ্ছে না। এই যে এতগুলো সমস্যা আমাদের জীবনে কেন আসছে, কিভাবে আসছে, কিংবা কি কারণে আসছে, আমরা তো অনেকেই রয়েছি ভীষণ ডায়েট ফলো করছি, ভীষণ ডায়েট চার্ট ফলো করছি, ভীষণ ডায়েট রুটিনে রয়েছি, তারপরেও দেখতে পাচ্ছি নানা রকম শারীরিক সমস্যা আসছে। অবশ্যই তাই। এই যে শারীরিক সমস্যাগুলো কেন আমার হট করে এলো, আমি তো ভীষণ স্ট্রিক্ট ডায়েট ফলো করি, কিংবা আমি তো ভীষণ সুন্দরভাবে নিজেকে মেনটেন করে রেখেছি, তাও কেন হচ্ছে? কিন্তু এই যে একটা খামতি, মানে আপনি তো নিজে থেকে কোনো কিছু তৈরি করছেন, কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না, তার ফলে যে একটা খামতি থেকে যাচ্ছে, আর সেই খামতির থেকেই কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা হচ্ছে। আর এই শারীরিক সমস্যা থেকে আমরা কিভাবে সুন্দরভাবে আয়ুর্বেদের মাধ্যমে বেরিয়ে আসতে পারবো, যিনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেন, যে মানুষটিকে টেলিভিশন পর্দার সামনে দেখা মাত্রই মনে হয় যে না, আমাদের শারীরিক সমস্যা এক্ষুনি সমাধান হয়ে গেল, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। ম্যামকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো বিভিন্ন রকম, মানে 8 থেকে 80 প্রত্যেকেই বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং যে কোনো রকম সমস্যা হলেই আমরা একটা কনজিউম করে নিচ্ছি মেডিসিন। সেই সময়ের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিক হয়ে গেলাম, কিন্তু পরবর্তী সময় একটা ভীষণ বড় আকার আমাদের মধ্যে ধারণ করছে। মানে এই যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি টার্নার সিনড্রোম। তো এটা ভীষণ একটা জটিল কথা শুনতে মনে হচ্ছে, যদি দর্শকদের একটু সহজ ভাষায় বলেন যে এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আর কি। দেখুন, টার্নার সিনড্রোম এটি একটি ক্রোমোজোমাল ডিফেক্ট। আমাদের শরীরের মধ্যে যে ক্রোমোজোম রয়েছে, যেটাকে আমরা চলতি ভাষায় জিন বলে থাকি। অনেকে বলে যে জিনের সমস্যা, জিনগত কারণ। তো এই জিনই হচ্ছে মেডিকেল টার্মে ক্রোমোজোম। ফিমেলদের মধ্যে এক্স এক্স ক্রোমোজোম থাকে, মেলদের মধ্যে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, দুটো জোড়া করে থাকে, এক্স এক্স আর এক্স ওয়াই, দু ধরনের ক্রোমোজোম থাকে। এইবার এই টার্নার সিনড্রোম মেইনলি দেখা যায় ইনফ্যান্টদের মধ্যে, মানে একদম যে নবজাতক শিশু রয়েছে বা মায়ের পেটের মধ্যে যখন ভ্রূণ রয়েছে তখনই এই টার্নার সিনড্রোম দেখা দিতে পারে, আর মেইনলি সেটা দেখা যায় ফিমেলদের ক্ষেত্রে। এবার দেখুন, যখন একটা মা যখন একজন প্রেগনেন্ট হচ্ছেন, তখন মায়ের থেকে এক্স ক্রোমোজোম আসে, আর বাবার থেকেও এক্স ক্রোমোজোম আসে, তখন সেটি একটি কন্যা সন্তান হয়। মায়ের এক্স আর বাবার থেকে ওয়াই এলে সেটা পুত্র সন্তান হয়, নর্মাল জিনিস সেটা। এইবার যখন আপনার এক্স ক্রোমোজোম মায়ের থেকে আসছে বা বাবার থেকে এক্স ক্রোমোজোম আসছে, কিন্তু প্রপারলি দুটো ক্রোমোজোম একভাবে এসে যখন এক হচ্ছে না, তখন এই টার্নার সিনড্রোম দেখা দেয়। সেটি কিন্তু আপনার ভ্রূণের মধ্যেই কিন্তু ডিটেক্ট হতে পারে। অনেক সময় সেটা যদি আপনার পেটের মধ্যে থাকাকালীন যদি ডিটেক্ট না হয়, যখন বাচ্চার জন্ম হচ্ছে তখন আস্তে আস্তে ওর যখন ডেভেলপমেন্টের যখন টাইম হবে, তখন আপনি দেখবেন যে তার মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে। যেমন ওর চেস্ট যেটা রয়েছে সেটা ব্রড হবে, বড় হবে, ঘাড়ের এই যে লেংথ সেটা লম্বা হবে, বড় হবে, বা হাত পা এগুলো বাইরের দিকে বাঁকানো মতো হবে, হার্টের মধ্যে অ্যাবনর্মালিটিস দেখা দেবে, যে কোনো অর্গানের মধ্যে অ্যাবনর্মালিটিস দেখা দেবে। যে রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে ফিমেলদের, আপনার ইউটেরাস, আপনার ফ্যালোপিয়ান টিউব, আপনার সার্ভিক্স, ওভারি, সেগুলো সঠিকভাবে গঠন হবে না। তার হয়তো একটা ওভারি থাকবে বা তার সাইজটা ছোট থাকবে। তো এই যে ডিফর্মিটিস গুলো, একেই আমরা টার্নার সিনড্রোম বলে থাকি। ম্যাম, আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে তন্ময় দে বলছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন তন্ময় বাবু। হ্যাঁ, বলছি আমার সারাদিন কাজ করার পর রাতে ঘুমোতে গেলে আমার খুব মাথা ব্যথা হয়। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার 37। 37 বছর। আচ্ছা, এটা কতদিন ধরে সমস্যাটা রয়েছে আপনার? হ্যাঁ, হচ্ছে 2-3 মাস ধরে হচ্ছে। আচ্ছা, শুনুন ম্যাম, কন্টিনিউ নয়, যেদিন সেদিন।
একদমই, ম্যাম বলছেন, শুনুন। আচ্ছা, আপনার চোখের কোনো সমস্যা রয়েছে কি? না, সেটা কখনো মানে কোনো ইয়ে করি টেস্ট করাননি তো? তো আগে আপনি আপনার একটু চোখের পাওয়ারটা টেস্ট করুন। হতে পারে যে আপনার চোখের মধ্যে নতুন করে পাওয়ার এসছে বা পাওয়ার চেঞ্জ হয়েছে, তার জন্য আপনার এই মাথা ব্যথার সমস্যাটা হতে পারে। যদি আপনি কম্পিউটার ল্যাপটপে অনেকক্ষণ ধরে কাজ করছেন, তাহলে কিন্তু আপনার চোখে পাওয়ার থাক বা না থাক, রিফ্লেকশনটাকে আটকানোর জন্য আপনার কিন্তু গ্লাস ব্যবহার করতে হবে, চশমা ব্যবহার করতে হবে। পাওয়ারলেস চশমাও থাকে, যেটা আপনার এই যে ইউভি রে যেটা রয়েছে আপনার স্ক্রিনের মধ্যে, সেটাকে আপনার চোখকে প্রোটেক্ট করবে সেখান থেকে। তো আগে আমি বলবো যে আপনি আগে আপনার চোখের পাওয়ারটা চেক করান। হতে পারে আপনার নতুন করে পাওয়ার এসছে। আর যদি পাওয়ারের কোনো সমস্যা না থাকে, আপনি চেষ্টা করবেন যে একটা কোনো চশমা বা গ্লাস পাওয়ারলেস যেটা, সেটা ব্যবহার করার। তারপর আপনি কাজকর্মটা করুন। আর তারপরও যদি দেখছেন যে না, আপনার সমস্যার সমাধান হচ্ছে না, বর্ধমান আমাদের চেম্বার রয়েছে, আপনি চাইলে একটু যোগাযোগ করে আমাদের চেম্বারে এসে দেখা করতে পারেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাবেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যদি এছাড়াও কোনো যাবতীয় তথ্য আপনাদের জানবার থাকে, তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে, এই নাম্বারে আপনারা অবিলম্বে কিন্তু যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার যে কোনো রকম শারীরিক সমস্যাই আপনার হতে পারে, সেই সমস্যা থেকে যারা সঠিকভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করে আপনাকে সুস্থ করে তুলতে পারে, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। ম্যাম, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি, টার্নার সিনড্রোমটা নিয়ে, তো এটার লক্ষণগুলো যদি একটু বলেন। আর লক্ষণটা দেখুন, আমি যেটা বললাম যে আপনার যখন মায়ের পেটের মধ্যে যখন ভ্রূণ রয়েছে, তখনই কিন্তু সেটা ডিটেক্ট হতে পারে। হ্যাঁ, হয়তো ইনিশিয়াল 3 মান্থসের মধ্যে সেই টেস্টগুলো করা যায় না। তারপরে কিন্তু টেস্ট রয়েছে, যে টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার যে বেবি যেটা রয়েছে তার মধ্যে কোনো ধরনের ক্রোমোজোমাল ডিফেক্ট বা অ্যাবনর্মালিটিস রয়েছে কিনা। তো তার জন্য আলাদাভাবে টেস্ট রয়েছে, তো সেটা সেখানেই কিন্তু ডিটেক্ট আপনার হয়ে যায়। এবার সাপোজ ধরুন আপনার তখন ডিটেক্ট হলো না, বা আপনি সেই টেস্ট আপনি করলেন না, যে আপনি হয়তো সেটা আপনি জানেনই না যে এরকম কোনো টেস্ট হয়ে থাকে, বা আপনার গাইনাক আপনাকে সেরকম ভাবে অ্যাডভাইস করলো না। এবার বাচ্চার জন্মের পর আপনি তার যখন গ্রোথের টাইম হবে, একদম প্রথম দিন থেকে তো আর গ্রোথ শুরু হয়ে যায় না, যখন আস্তে আস্তে ওর গ্রোথ হবে, তখন আপনি হয়তো দেখতে পাবেন যে হাতের এই পামগুলো যেরকম আমাদের এইভাবে থাকা দরকার, সেটা ওর পেছন দিকে এরকম ভাবে রয়েছে, বা পাটা ওর একটু পেছন দিকে রয়েছে। চেস্ট এর যা ওর হওয়া দরকার তার থেকে অনেকটা ব্রড, অনেকটা বড় চেস্ট রয়েছে। বা হার্টের অ্যাবনর্মালিটিস, সেটা আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না, সেটা আপনাকে কিন্তু তার জন্য আলাদা টেস্ট করার দরকার রয়েছে। বা আপনার যে ফিমেলের যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো, সেগুলো ঠিকভাবে গঠন হয়েছে কিনা, সেটাও আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না। বাইরে থেকে আপনি যেটা দেখতে পারেন যে ওর হাত পা গুলো হয়তো বাঁকা থাকছে, বা চেস্টটা একটু ব্রড রয়েছে, ঘাড়ের এই লেন্থ অনেকটা বড় আছে। এই প্রবলেমস গুলো আপনি যদি দেখছেন যে তার মধ্যে ডেভেলপ হচ্ছে গ্রোথের টাইমে, তখন কিন্তু আপনার একদম ইমিডিয়েটলি দরকার রয়েছে আপনার ডক্টরের সাথে কনসালটেশনের। এইবার চেষ্টা করবেন যখন আপনার প্রেগনেন্সি অলরেডি চলে এসছে, আফটার 3 মান্থস, কারণ এই টেস্টগুলো 3 মান্থসের আগে হবে না, আফটার 3 মান্থস বা 5 মান্থস আপনার এই যে টেস্টগুলো, সেগুলো যাতে আপনার প্রত্যেক মাসে না হোক, অ্যাটলিস্ট 1 মাস অন্তর অন্তর যাতে টেস্টগুলো করে আপনার দেখে নিতে হবে যে কোনো ক্রোমোজোমাল ডিফর্মিটি বা অ্যাবনর্মালিটি রয়েছে কিনা। শুধু যে টার্নার সিনড্রোমই আসবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, হাইড্রোসেফালাস বেবিও কিন্তু হতে পারে। হাইড্রোসেফালাস বেবি যেখানে বাচ্চার মাথাটা বডির তুলনায় অনেকটা বড় থাকে, সেটা কিন্তু সারা জীবনই এরকম থেকে যাবে, হয়তো আপনার বেবি সার্ভাইভও না করতে পারে। টার্নার সিনড্রোমের ক্ষেত্রেও কিন্তু এরকমই, আপনার এই যে ডিফর্মিটিস গুলো সারা জীবনই থেকে যেতে পারে, বা আপনার বাচ্চা কিন্তু সার্ভাইভ নাও করতে পারে। ভয়ের কোনো কারণে, এখন অনেক ধরনের উন্নত চিকিৎসা চলে এসছে, উন্নত ইনভেস্টিগেশন চলে এসছে। যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার সঠিক জায়গায় সঠিক জ্ঞানের আর সঠিক সময়ে সেই জ্ঞানটা থাকা আপনার দরকার। এবার আপনার গাইনেক আপনাকে এরকম ভাবে আপনাকে গাইড করবে, বা আপনার যদি জানা থাকে আপনি সেটা সাজেস্ট করুন যে আমি এই টেস্টটা করাবো কি করাবো না। এখন প্রচুর প্যারামিটার্স রয়েছে। আমরা যেটা আগে যে এই যে ক্রোমোজোমাল এই যে টেস্টগুলো, আগে আজকে থেকে 15 বছর 20 বছর আগে কিন্তু এই টেস্টগুলো কিছুই ছিল না। তখন একটাই টেস্ট হতো যে আপনার যে ভ্রূণটি রয়েছে সেটা ছেলে না মেয়ে, আর সেটাও আপনার বেআইনি ভাবে হতো। ছেলে না মেয়ে সেটা জানার প্রয়োজন নেই, আপনার সন্তানটা সুস্থ রয়েছে কিনা
সেটা জানা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনার বাচ্চার যখন জন্ম হয়ে যাবে, যদি ও কোনো ডিফর্মিটি নিয়ে যদি ও জন্মগ্রহণ করে, তারপর কিন্তু আপনার আর করার কিছুই থাকবে না। এরকম অনেক ডিফর্মিটি রয়েছে যেগুলো পরবর্তী সময়ে আর কিওর করা সম্ভবই নয়। আপনাকে এরকম ভাবে নিয়েই ওকে থাকতে হবে। সেটা আপনার জন্য কষ্টদায়ক, আপনার সন্তানের জন্য কষ্টদায়ক। তাই আগে থেকে আপনাকে এই প্রিকশন গুলো নিতে হবে। এমন নয় যে তারপরও কোনো চান্সেস নেই। আমি বলবো যে 95% আপনার চান্স নেই এরকম কোনো ধরনের প্রবলেম হওয়ার। 5% হয়ে যেতেই পারে, সেটাতে কিছু করার নেই। তো আগে থেকে সেই প্যারামিটার্স গুলো চেক করার প্রয়োজন রয়েছে যে আপনার কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট আপনার মধ্যে রয়েছে কিনা, বা কোনো ডিজিজের আপনি কেরিয়ার কিনা। দেখুন অ্যাব্রোডে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। বিয়ের আগে কিছু প্যারামিটার্স চেক করার প্রয়োজন রয়েছে ফর মেল অ্যান্ড ফিমেল বোথ, যে আপনি কোনো ডিজিজের কেরিয়ার কিনা। দুজনই যদি কোনো ডিজিজের কেরিয়ার হয়, সাপোজ থ্যালাসেমিয়া একটি ডিজিজ, প্রত্যেকেই সেটা জানে। যদি মেল ফিমেল দুজনই কেরিয়ার হয়, সন্তানের কিন্তু থ্যালাসেমিয়া হবেই। যদি একজন কেরিয়ার হয় তাহলে কিন্তু সেটা নাও হতে পারে। তো আমার মনে হয় সেটা আগে থেকে ডিটেক্ট করে নেওয়া দরকার, আগে থেকে জেনে নেওয়া দরকার। তাহলে আপনি প্রপার একটা প্রিকশন নিতে পারবেন। তারপরে আপনার কাছে রাস্তা রয়েছে এগুলো নিয়ে ট্রিটমেন্ট করার বা এগুলো নিয়ে ডিসকাস করার পর ডক্টরের সাথে। পরবর্তী সময় কিন্তু লেট হয়ে গেলে আর কিচ্ছু করার আপনার থাকবে না। এনবি পিনারি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে যখনই লাইভে আসছেন এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে এবং আয়ুর্বেদকে সাথে নিয়ে কিভাবে আপনারা ভালো থাকবেন। দেখুন, রোগ হলে কিন্তু আমাদের কিছুই করার থাকে না, কিন্তু সেই রোগটা বহন করে চলাটাই কিন্তু আমাদের পক্ষে ভীষণ একটা কঠিন কাজ হয়ে পড়ে। কিন্তু যাতে আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তার জন্যই কিন্তু এনবি পিনারি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আর একটু আলোচনা আসবো, কিন্তু আর আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সর্বপুর থেকে চন্দ্রবাবু। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। বলুন কি সমস্যা আপনার এবং আপনার বয়স? বয়স 42। ম্যাম, আমার অসুবিধা হচ্ছে সন্দেহ করে হলে ডান দিকের মাথাটা যন্ত্রণা হয়। আচ্ছা, তো আপনাদের প্রোগ্রামটা দেখতে বেশ। মানে শুধু একটা সাইডেই আপনার মাথায় ব্যথা হচ্ছে, তাই তো? হ্যাঁ আছে, শুধু ডান দিকেই মাথা ব্যথা হয়। এটা আপনার কদিন ধরে হচ্ছে? হয়ে গেল মারপুর। তো কোনো চিকিৎসা করাননি আপনি তার জন্য? না, কাউকে তো আজকে আপনার হঠাৎ করে কেন মনে হলো যে চিকিৎসার দরকার বা একটু ডিসকাশন করার দরকার? প্রোগ্রামটা দেখলাম, দেখতে খুব ভালো লাগলো। বেশ, দেখুন আপনার এই যে সমস্যাটা আপনি বললেন যে আপনার মাথার একটা সাইডে আপনার ব্যথা হচ্ছে, সেটা কিন্তু আপনার মাইগ্রেনের সমস্যা হতে পারে, ঠিক আছে? যেটা আমরা আয়ুর্বেদে অর্ধভেদক বলে থাকি। মাইগ্রেনের যদি সমস্যা হয় সেটা আপনার মাথার একটা পার্টিশনে আপনার ব্যথাটা হবে, আর সেটা আপনার কিন্তু অনেকক্ষণ হয়তো পারসিস্ট করবে, থাকবে। আস্তে আস্তে তার সিভিয়ারিটি বাড়বে। এখন হয়তো শুধু আপনার মাথা ব্যথা হচ্ছে, আস্তে আস্তে দেখবেন আপনার মাথা ব্যথার পাশাপাশি আপনার গা গোলানো বা বমি হওয়া, জ্বর চলে আসা, বা যখন আপনার মাথা ব্যথা হবে তখন কোনো ধরনের আপনার লাইট আপনার একদমই পছন্দ হবে না, বা অতিরিক্ত চিৎকার চেঁচামেচি, বেশি আওয়াজ, এগুলো আপনার পছন্দ হবে না। এর থেকে আপনার আরো বেশি মাথা ব্যথার সৃষ্টি হবে। তো আপনার এটা কিন্তু মাইগ্রেনের প্রবলেম হতে পারে। এবার দেখুন, মাইগ্রেনের জন্য আমাদের কাছে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। সেটা আপনার উইথ মেডিকেশনও হতে পারে বা আপনার থেরাপির মাধ্যমেও হতে পারে। তো আপাতত আমি আপনাকে যেটা বলবো, যদি আপনার প্রয়োজন না হয় অতিরিক্ত রোদে আপনি বাইরে বেরোবেন না। যদি বেরোতে হয় আপনি প্রোটেকশন ইউজ করুন, ছাতা ব্যবহার করুন, টুপি ব্যবহার করুন, সানগ্লাস ব্যবহার করবেন। সানগ্লাসটা কোনো স্টাইলের জন্য নয়, সেটা আপনার চোখকে প্রোটেক্ট করবে। মাথা ব্যথাটা দেখবেন অনেকটা আপনার কম থাকবে। খুব বড় লাইটের দিকে বা জোড়া মানে যে খুব এফেক্টেড লাইট যেগুলো হয়, খুব বেশি আলো যে লাইটগুলোর মধ্যে রয়েছে, সেদিকে প্রয়োজন না হলে আপনি তাকাবেন না। তাহলেও দেখবেন যে আপনার মাথা ব্যথাটা কিন্তু অনেকটা কম থাকছে। এর মধ্যে একটু আপনি থাকুন, এগুলো একটু আপনি করুন, দেখুন এর থেকে আপনার সমস্যার সমাধান হচ্ছে কিনা। যদি না হয় তাহলে একটু আপনি নিচে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে একটু যোগাযোগ করে নেবেন। যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে আপনি সেখানে এসে দেখা করতে পারবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে আপনারা কিন্তু এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর
এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে হেরিয়াতে আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাবেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরেও কিন্তু পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বর্ধমানে পাবেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাবেন আপনার আবারও কিন্তু ডক্টর বি শর্মাকে এবং বোলপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, বনগাঁতেও পাবেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাবেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাবেন ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাবেন ডক্টর এস ভাদুরীকে, খড়গপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গৌহাটিতে পাবেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা পাবেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, হলদিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়বাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে এবং মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে। আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা ক্লিনিকেই ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন শুধুমাত্র আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনাদেরকে যাতে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আরো একজন বন্ধু উপস্থিত আমাদের মধ্যে। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি জগদ্দল থেকে বলছি। কোথা থেকে বলছেন? জগদ্দল। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলছি, আমার মাসিমার না মানে ডান পাতায় প্রচন্ড ব্যথা, হাঁটুটায়, সেটা কি করে কমানো যায় এর সম্বন্ধে জানতে চাই ম্যাম। আচ্ছা, আপনার মাসিমার একটু বয়সটা বলবেন ম্যাডাম। বয়স 65। 65। আচ্ছা, আচ্ছা, এই ব্যথাটা ওনার কতদিন ধরে রয়েছে? তাও 5-6 মাস। 5-6 মাস। তো 5-6 মাসে কোনো চিকিৎসা কিছু করা হয়নি? না মানে এমনি ওষুধ খেত, ব্যথা প্রজেক্ট ছিল, তাও কমছে না। তাই আজকে টিভিতে শোটা দেখলাম, খুব ভালো লাগে, তাই কল করলাম। তো ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমেনি বলছেন, তাই তো? তো প্রথমত তো দেখুন, ওনার ব্যথার ওষুধ খাওয়ার ডিসিশনটাই ভুল। ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে রেখে তো কোনো লাভ হবে না। তো ওনার ব্যথার কারণটা আগে বুঝতে হবে বা কারণটা জানতে হবে। ওনাকে বলুন যে ওনার দুটো হাঁটুর এক্সরে রিপোর্ট করাতে। হাঁটুর এক্সরে না করলে আমরা জানতে পারবো না যে ওনার হাঁটুতে কি সমস্যা রয়েছে। দেখুন, আমি যখন চিকিৎসাটা করবো, আমি কিন্তু শুধু আমার কাছে এলে আমি ব্যথার ওষুধ খান, 7 দিন পরে এসে দেখা করবেন, 15 দিন পরে দেখা করবেন, বাড়ি চলে যান, এগুলো আমি কিন্তু ট্রিটমেন্ট করতে পারবো না। আমার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা এক্সরে রিপোর্ট করতে হবে যে ওনার হাঁটুতে কি সমস্যা রয়েছে সেটা আগে বুঝতে হবে। যে হাঁটুর জেল শুকিয়ে যাচ্ছে, না হাড় ক্ষয় পেয়ে যাচ্ছে, না হাড় ভেঙে যাচ্ছে, না হাড় ফাঁপা হয়ে যাচ্ছে, সেটা জানার কিন্তু খুব প্রয়োজন রয়েছে। হাঁটুর এক্সরে করতে বলুন। ব্যথার ওষুধ একদমই খাবে না। যেখানে ব্যথা হচ্ছে সেখানে গরম সেক দেবে, শুকনো গরম সেক দেবে, গায়ে রোদ লাগাতে বলবেন, গরম জলে চান করতে বলবেন। এইটুকু জিনিসগুলো একটু ওনাকে করতে বলুন। আপনি জগদ্দল থেকে ফোন করছেন, আমাদের কৃষ্ণনগরে চেম্বার রয়েছে বা মধ্যমগ্রাম চেম্বার রয়েছে, যেটা আপনার সুবিধে মনে হয়, যেটা আপনার কাছাকাছি মনে হয়, রিপোর্টটা করে ওনাকে সাথে নিয়ে একটু সে চেম্বারে দেখা করবেন। 5-6 মাসের সমস্যা, চেষ্টা করব সেটা 3 মাসের মধ্যে ওনাকে ঠিক করে দেওয়ার। একটু সময় দিতে হবে, কারণ ব্যথার চিকিৎসা আমি করব না, ওনার ব্যথার কারণের চিকিৎসাটা আমি আপনাকে করে দিতে পারি। তো একটু আপনি যোগাযোগ করবেন। আমার মনে হয় যেহেতু খুব তাড়াতাড়ি ওনার প্রবলেমটা ধরা পড়েছে, তাড়াতাড়ি কিন্তু ওনার ট্রিটমেন্টটা হলে ভালো হবে, তাড়াতাড়ি উনি সেরেও উঠবেন। আপাতত পা ভাঁজ করে উনি বসবে না, বেশি সিঁড়ি ওঠানামা করা, বেশি চলাফেরা করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এই কাজগুলো ওনাকে করতে বারণ করবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। ম্যাম, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এই যে টার্নার সিনড্রোম, তো এটার কি চিকিৎসা রয়েছে এনবিবিতে যদি একটু বলেন। দেখুন, প্রথমত আমি পরিষ্কার একটা কথা বলবো যে আমি টার্নার সিনড্রোম নিয়ে আমি যখন আজকে ডিসকাস করছি, এর মানে এই নয় যে টার্নার সিনড্রোমের মতো যদি কোনো সমস্যা হয় তার ট্রিটমেন্ট আমি আপনাকে করবো, আমার কাছে আপনি আসুন, এই কথা আমি একবারও বলবো না। আমি যখন কোনো একটা টপিক নিয়ে আমি ডিসকাস করি, আমি চেষ্টা করি তার এই সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, যে আপনি যাতে সেটা জানতে পারেন বা বুঝতে পারেন। যদি আপনার সাথে এরকম কোনো সমস্যা হচ্ছে বা আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে এরকম কোনো সমস্যা হচ্ছে, যাতে আপনি এইটুকু জানান দিতে পারেন যে আপনার এই রকমের সমস্যা হতে পারে, তার জন্য আপনি ডক্টরের সাথে কনসাল্ট করুন।
যেহেতু টার্নার সিনড্রোম আমি বললাম যে একদম নবজাতক নিউ বর্ন বেবিদের এই সমস্যাটা হতে পারে, বা মায়ের পেটে যখন অলরেডি বাচ্চা রয়েছে, ভ্রূণ রয়েছে, তখনই সমস্যা হতে পারে, তো সেটা ডেফিনেটলি আপনার যিনি গাইনাক রয়েছে উনি সেটাকে ডিল করবে। কারণ যদি আপনার একটি বাচ্চা আপনার জন্মগ্রহণ করছে হার্টের অ্যাবনর্মালিটিস নিয়ে বা কিডনির অ্যাবনর্মালিটিস নিয়ে, সেখানে আমি কিন্তু বলবো না যে আজকে আপনার ডেলিভারি হয়েছে কালকে আমার কাছে নিয়ে আসুন, পরশু আমি ঠিক করে দেব, এই কথা কিন্তু আমি আপনাকে একদমই বলবো না। সেটা আপনাকে সেখানে এনআইসিউর মতো সেট আপের প্রয়োজন রয়েছে, সেখানে থেকে কিন্তু আপনার বেবি ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। ডিউরিং প্রেগনেন্সি যদি কোনো সমস্যা ধরা পড়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মায়ের ট্রিটমেন্টের আলাদা করে প্রয়োজন রয়েছে। এইবার রইল কথা যে আপনি তখনও ডিউরিং প্রেগনেন্সিও আপনার ডিটেক্ট হলো না, বা যখন বেবির বার্থ হলো তখনও ডিটেক্ট হলো না, এবার যখন বাচ্চার 4-5 বছর যখন বয়স হয়ে গেছে তখন সেটা আপনি বুঝতে পারছেন, ফিল করতে পারছেন, বা আপনি জানতে পারলেন, তখন আপনি যদি আমাদের কাছে ট্রিটমেন্ট চান সেটা আমি আপনাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট আমি আপনাকে অবশ্যই দিতে পারি। সেটা হয়তো ওকে কিছুদিন কন্টিনিউ করতে হতে পারে, কিন্তু এই সমস্যাগুলো কিভাবে হতে পারে, কেন হতে পারে, বা আপনি সেটা বুঝবেন কি করে, আগে এই জিনিসটা আপনাকে ভালো করে কিন্তু জানতে হবে। যেটা আমি বললাম যে এখন বিফোর ম্যারেজ পুরো একটা টেস্ট, একটা প্যাকেজিং রয়েছে বা একটা প্যারামিটার্স রয়েছে, সেগুলো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে গিয়ে এইটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা আপনার মধ্যে অ্যারাইজ না করে। তো একটুখানি সচেতনতার প্রয়োজন রয়েছে, তার জন্য প্রত্যেক দিন এক একটা নতুন টপিক নিয়ে ডিসকাশন করা। এরকম নয় যে রোগগুলোকে আমি তৈরি করে নিয়ে আসছি, কিছু কিছু এরকম আমি কেসেস পাই, তার জন্য আমার মনে হয় যে না, এটা নিয়ে ডিসকাশনের প্রয়োজন রয়েছে। পরবর্তী নেক্সট একটা প্রোগ্রামে আমি একটা অন্য ডিজিজ নিয়ে আমি চেষ্টা করবো একটু আলোচনা করার। চেষ্টা আমার সবসময় এটাই থাকবে যে আপনারা যাতে জিনিসটা জানতে পারেন। সবকটা মেডিকেল টার্ম আপনার হয়তো মাথায় থাকবে না, টার্নার সিনড্রোম আমি আজকে বলে রাখলে আপনার হয়তো 5 দিন পরে সেই নামটুকু একদমই মনে থাকবে না, কিন্তু সাইন এন্ড সিমটমস গুলো যদি আপনি বুঝতে পারেন, আপনি নিজেও সেটা নিয়ে আপনি একটা কোনো হেল্প নিজেকে করতে পারেন বা অন্যকে আপনি হেল্পটা করতে পারেন। তার জন্যই কিন্তু এরকম ডিফারেন্ট টপিক নিয়ে আমার প্রত্যেকদিন প্রোগ্রামটা করা। বহু ব্যস্ততার মধ্যেও কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা আয়ুর্বেদকে সাথে নিয়ে এবং আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে কিভাবে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবেন। আর তার জন্যই কিন্তু এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ডাক্তারবাবুরা চাইছেন যাতে আপনি এবং আপনার প্রিয়জন আগামী দিনগুলোতে যাতে সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে পারেন। এবং তার জন্যই আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যেখানে কিন্তু আপনাদের আভ্যন্তরীণ অসুস্থতা থেকে শুরু করে বাহ্যিক যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলোও কিন্তু যাতে আপনারা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারেন। এবং তার জন্যই কিন্তু এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ডাক্তারবাবুরা শুধুমাত্র আপনাদের জন্যই বিভিন্ন ক্লিনিকে ছুটে যাচ্ছেন যাতে আপনারা একটু সুস্থ স্বাভাবিক থাকতে পারেন। দেখুন, আমি আপনি কেউই কিন্তু যাই না প্রত্যেক দিন যে একটা করে আমরা সবসময় একটা ট্যাবলেট কনজিউম করবো, এটা কিন্তু আমাদের কাউরই কাম্য নয়। আমরা কিন্তু প্রত্যেক দিনই চাই যে আমরা একটু সুস্থ স্বাভাবিক জীবন থাকবো। অনেকেই হয়তো স্বপ্ন দেখছেন কিংবা আজকে আমার পায়ে ব্যথা কিংবা আজকে আমার পেটে ব্যথা কালকের থেকে আর থাকবে না, কিংবা আমি সত্যি সত্যি দৌড়াচ্ছি। এই যে স্বপ্নগুলো আপনার মনের মধ্যে রয়েছে সেগুলো তো সত্যি সত্যি এখন কিন্তু বাস্তবায়িত করার সময় চলে এসেছে। এবং তার জন্যই কিন্তু এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, এবং তার জন্যই কিন্তু আপনাদের এই হেল্পলাইনটার আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা অবিলম্বেই যোগাযোগ কিন্তু করতেই পারেন। আর এই নাম্বারটাই কিন্তু আপনাদের জীবনের সুস্থতার চাবিকাঠি। আপনারা যদি সত্যি সত্যি চান যে আয়ুর্বেদিক ভাবেই আপনারা একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে হতে পারে। এবং এমনও হতে পারে হয়তো আপনাদের পারিপার্শ্বিক এমন অনেক লোকজন রয়েছে যারা হয়তো অনেক দিন ধরে বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক চিকিৎসা করেছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। এবং সেখানেই কিন্তু সাফল্য এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। কারণ এখানে কিন্তু সত্যি সত্যি আপনাদের যে কোনো শারীরিক সমস্যার যাকে বলা হয় রুট ট্রিটমেন্টই করা হয়। আর আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার
হলে কিন্তু তার রুটটা জানা ভীষণ দরকার, কারণ রুট যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের যে শারীরিক সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু বারবার ফিরে আসতেই পারে। আর এখানেই কিন্তু সাফল্যতা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। প্রত্যেকটা মুহূর্তেই তারা কিন্তু চাইছেন আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যা শুনে সেই শারীরিক সমস্যার রুট যেগুলো রয়েছে সেগুলো থেকেই চিকিৎসা করতে, যাকে বলে একদম গোড়া থেকে নির্মূল। এখানে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই কিন্তু করা হয়, অত্যাধুনিক আধুনিক পদ্ধতিতেই কিন্তু এখানকার চিকিৎসকরা চিকিৎসা করে থাকেন। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। ম্যাম, একদম কিন্তু আমরা বেশ শেষের মুহূর্তে চলে এসেছি, তো যেতে যেতে দর্শকদের যদি কিছু বলতে চান। দেখুন, যেহেতু আজকে আমরা একটু টার্নার সিনড্রোম নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো আগেই বললাম যে ক্রোমোজোমাল ডিফেক্ট, তো সেটা কিন্তু এরকম নয় যে আপনার হাতে আছে বা আপনার পার্টনারের হাতে আছে, এটা কিন্তু কারোর হাতেই নেই। এটা আপনার ক্রোমোজোমাল ডিফেক্ট, আপনার বডির মধ্যে ক্রোমোজোম যখন আপনার কনসিভ করছেন তখন হতে পারে যে একটা পার্টিকুলার ক্রোমোজোম এক্স ক্রোমোজোম তার মধ্যে মিসিং বা পার্শিয়ালি সেটা মিসিং। তো সেটা নিয়ে কিন্তু ব্লেম গেম করে কিন্তু কোনো লাভ নেই। সমস্যা যদি চলে আসে সমস্যাটার সমাধান করতে হবে, প্রপার সময়ে প্রপার জায়গায় আপনার কনসালটেশনটা কিন্তু খুব মাইনে রাখে। এরকম নয় যে আপনারা যদি মনে করেন যে না এটা নিয়ে আপনারা এনবিপির কাছে কনসালটেশন নিতে চাইছেন, সেটাও আমরা আপনাকে প্রোভাইড করে থাকবো, কিন্তু সবসময় আপনার ডিউরিং প্রেগনেন্সি আপনার যে গাইনেক রয়েছে তার সাথে আপনি একদম কিন্তু রেগুলার আপনি চেক আপের মধ্যে থাকবেন, যে বা তার অ্যাডভাইসের মতোই কিন্তু আপনাকে চলতে হবে। কারণ আলটিমেটলি কিন্তু আপনার যখন ডেলিভারি হবে, সেটা আপনার নর্মাল হোক বা সিজারিয়ান হোক, সেটা কিন্তু উনার দ্বারাই কিন্তু হবে। তো তার জন্য আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যে আপনার এই 7 মান্থস 8 মান্থস বা 9 মান্থসের জার্নিটা, সেটা কিন্তু সম্পূর্ণ উনার কাছেই কিন্তু থাকবে। এবার আপনারা যদি মনে করেন যে না একটু কাউন্সিলিং দরকার রয়েছে, সেটা কিন্তু আমরা অবশ্যই এনবিপির তরফ থেকে আপনাদের জন্য করতে পারি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যদি সত্যি সত্যি নিজেরা চান যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন এবং আগামী পরবর্তী দিনটা একটু সুন্দর করে কাটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের পাশে থাকার জন্য এবং সাথে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। ম্যাডাম, আপনার নাম কি? মিতালি দাস। কোথা থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আচ্ছা, এনবিপিতে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? কোমরের সমস্যা, হাঁটু, কাঁধ, হাত সব ব্যথা ছিল। তো আমি কাজ করতে পারতাম না, কষ্ট হতো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দাঁড়াতে পারতাম না, খানিকক্ষণ চেয়ারে বসে থাকতাম, তারপর আস্তে 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 ওটা ঠিক হতো। তো 1.5 বছর ধরে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি, কিন্তু সাময়িক ভালো হলেও আস্তে আস্তে আবারও বাড়তে থাকে, কোনো কিছু কম হয়নি। তারপর আমি এখানে টিভিতে দেখে আমি এই প্রতিষ্ঠানে এসেছি। হ্যাঁ, এখানে ওষুধ খেয়ে মোটামুটি ভালো আচ্ছা, আছি। এখানে কতদিন আগে এসেছেন? এই 1.5 মাস হলো। 1.5 মাসের ওষুধ খেয়ে এখন কি কি সমস্যা আপনার মিটে গেছে? ব্যথাগুলো সেরকম নেই। হ্যাঁ, চলাফেরা করতে বা চলাফেরা করতে ভালো পারছি, বা কাজ করতে পারছি, বা পেটের সমস্যাও ছিল, খিদে হতো না ভালো, বা সবকিছু খেতে পারতাম না। তো এখন মোটামুটি খিদে হয়, সবকিছু খেতে পারি। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, ব্যথার বিভিন্ন সমস্যা, সেগুলো যেটা বললেন ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, তো এগুলোর জন্য কত বছর ধরে আপনার রোগটা ছিল আর কি? এটা পেটের সমস্যা 6-7 বছর থেকে, হ্যাঁ। কোমরের সমস্যাটা আমার 10 বছর থেকে, আচ্ছা, তারপরে হাঁটুটাও আমার প্রায় 8 বছর, 8-9 বছর, আর ঘাটটা হয়েছে 2 বছর থেকে। আচ্ছা, মোটামুটি এগুলো সবগুলো এখন আপনি উপকার পেয়ে গেছেন? হ্যাঁ, অনেকটা ভালো আছে। হ্যাঁ, এখন আগের থেকে অনেক সুবিধা হচ্ছে চলাফেরা করতে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দর্শকরা যারা দেখছে আপনার ভিডিওটা, তাদের জন্য কি বলবেন? আমি বলবো যে আপনাদের অ্যালোপ্যাথি চিকিৎসা করে যদি ভালো না হয়, তাহলে আপনারা এখানে আসুন। হ্যাঁ, ভালো অবশ্যই হবেন। আমার মনে হচ্ছে আমি সুফল পেয়েছি, এটুকুই বলবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ। আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। আচ্ছা। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল।
আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা। আগে মলম লাগাতাম, তো হ্যাঁ, হ্যাঁ। মলম লাগলে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন।